11 Pro Plus মানে Realme 11 Pro Plus এই স্মার্টফোন আমাদের হাতে আছে বেশ কিছুদিন আগে থেকে। ইভেন কয়েকদিন আগে আমরা যে চট্টগ্রাম গেলাম, কক্সবাজার গেলাম, তখনও এই স্মার্টফোন নিয়ে গিয়েছিলাম, বাট ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও এবার আর দেওয়া হয়নি। কিন্তু আজকে ফুল রিভিউটাই আপনারা জানবেন। এইটা আমরা এতদিন ব্যবহার করলাম, সব যে ভালো পেয়েছি এমন কিন্তু না বন্ধুগণ, বেশ কিছু জায়গায় কমতিও আছে। তো যারা Realme 10 Pro Plus কেনার চিন্তা ভাবনা করছিলেন, তো ওইটার বদলে কি এইটা কিনবেন নাকি 10 Pro Plus নেওয়াটাই আসলে যুক্তিসঙ্গত, সেটাই জানবো। বাই দ্য ওয়ে, এই স্মার্টফোন কিন্তু স্পেশাল কিছুই অফার করছে, যেমন 200 মেগাপিক্সেলের একেবারে লেটেস্ট সেন্সর রয়েছে। এইটার ডিজাইন অসাধারণ। এই স্মার্টফোনের রিয়ার প্যানেলটা লেদার ফিনিশ, তবে এখানে মনে হচ্ছে যেন একটা জিপার আছে, খোলা যাবে এরকম। এরপরে ডিসপ্লেটা দেখুন কোন লেভেলের কার্ভ, মানে দেখতে একদম ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনের মতোই লাগছে। এছাড়াও আরো অনেক কিছুই আছে এই স্মার্টফোনে, সবকিছুই জানবো। তবে তার আগে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও স্পন্সর SMS গ্যাজেটকে। তাদের শপ রয়েছে বসুন্ধরা সিটি লেভেল 5 এ, যার কাছে আপনারা অবশ্যই Realme 11 Pro Plus সহ বর্তমান সময়ের সমস্ত রকম জনপ্রিয় স্মার্টফোনগুলি পেয়ে যাবেন। ডেসক্রিপশনে সবকিছু দেওয়া আছে, একটু চেক করে নেবেন। 1040 বাজেটের মধ্যে অন্যান্য স্মার্টফোনের থেকে এর ডিজাইনটা যেহেতু একটু ইউনিক, সো ওটা নিয়ে মনে ফার্স্টে বলা উচিত। যেমনটা আমি শুরুতেই বলছিলাম, স্মার্টফোনের রিয়ার প্যানেলটি হচ্ছে গিয়ে এক ধরনের লেদার টেক্সচার রাখা হয়েছে বা লেদার টাইপের। ওভারঅল দেখতে খুবই দারুণ লাগছে এবং প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোনের মতো একটা ভাইব দিতে পারছে এই স্মার্টফোনটি। যদিও এর বডি ফ্রেমটা আবার প্লাস্টিকে তৈরি, এইটা মেটাল হলে আমার মনে হয় ওভারঅল এর প্রিমিয়ামনেসটা আরেকটু বেড়ে যেত, সেটা থাকলে আরো দারুণ হতো। পোর্টস এন্ড বাটন যাবতীয় প্রয়োজনীয় সবকিছু থাকলেও এতে আমরা পাইনি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ওটাও থাকলে সুবিধা তো হইতোই আর কি, নেই। পাশাপাশি এটাতে মেমোরি কার্ড আপনি আলাদা করে ব্যবহার করতে পারছেন না, দুইটি সিম কার্ডই ব্যবহার করা যাবে। যদিও এইটার বেস ভ্যারিয়েন্টই শুরু হচ্ছে 256GB থেকে, সো আশা করছি ওই জায়গাটাতে আপনি প্যারা খাবেন না। এইটার ডিসপ্লেকে কি দিয়ে প্রোটেকশন করা হয়েছে সেটার তথ্য আমার কাছে নির্দিষ্ট করে জানা নেই, মেবি কিছু আছে যেহেতু বেশ দামি ফোন। অলরাইট, ডিসপ্লের সাইজ 6.7 ইঞ্চ, যা মূলত ফুল এইচডি প্লাস রেজোলিউশনের একটি অ্যামোলেড প্যানেল। 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এই ডিসপ্লেতে। এটা কার্ভ ডিসপ্লে। এর পিপিআই হলো 394, 950 নিটস হলো পিক ব্রাইটনেস আর কি। একদম ডিরেক্ট সানলাইটে আউটডোরে গেলে 950 পর্যন্ত যেতে পারে, তো 950 দিয়ে দেখা যায়। বাট এইটা যে ধরনের ডিসপ্লে, যেমনটা দেখতে লাগছে আর কি, তাতে আমার মনে হয় এটাতে 1200 নিট পর্যন্ত দিলে আর একটু সুবিধা হইতো আমাদের সবার জন্যই। বাট এই ডিসপ্লেটার থেকে দুর্দান্ত এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি কার্ভ ডিসপ্লে হওয়াতে। মানে শুধুমাত্র নামে কার্ভ না, এটা একদম ভালো রকমেরই কার্ভ। তো ভালো রকম কার্ভ হওয়ার কারণে যে কোনো কন্টেন্ট ওয়াচিং কিন্তু দারুণ ছিল এই ডিসপ্লেতে। ইভেন এটা লোয়ার চিন, আপার চিন আপনি যদি খেয়াল করেন, সেই ক্ষেত্রে দেখবেন যে এটার মানে বেজেলের পরিমাণ খুবই ন্যারো। টপ সেন্টারে রয়েছে সিঙ্গেল পাঁচল, এইটাও বেশ ছোটখাটো। এই ডিসপ্লেটা অলমোস্ট একুরেট কালার দেয়। এখানে আমরা HDR10+ এর সাপোর্ট পাচ্ছি, তারপর হচ্ছে 10 বিলিয়ন কালার সাপোর্ট করছে। তো সব মিলে ডিসপ্লেটা খুবই দুর্দান্ত ছিল এবং আমার কাছে আসলে এই ডিসপ্লেটা ভালো লাগছে। সোজা কথা এটাই। 40,000 টাকার মধ্যে আমাকে যদি বলেন যে একদম টপ লিস্টেড ডিসপ্লেগুলোর মধ্যে এটাকে রাখা যাবে কিনা, আমি বলবো ভাই হ্যাঁ, এটাকে রাখা যাবে মাস্ট। Realme 10 Pro Plus ওই স্মার্টফোনের পারফরমেন্স সেকশনে ছিল কি MediaTek Dimensity 1080, তাহলে তার বড় ভাই কি একটু আপগ্রেড থাকছে? নামের দিক থেকে হয়তো আপনার মনে হতে পারে নতুন কিছুই থাকছে, যেমন এইটার প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 7050। তো Dimensity 1080 আর 7050 এর মাঝে আপনি কোনো তফাতেই লক্ষ্য করবেন না। ইভেন আমরা যখন এখানে মানে বিভিন্ন সফটওয়্যার দিয়ে চেক করছিলাম যে এর ডিটেইলে কি কি আছে, সেখানে কিন্তু 1080 দেখাচ্ছিল। আর এই প্রসেসর দুইটা আসলে কাইন্ড অফ সিমিলার পারফরমেন্স দিয়ে থেকে একই রকম সবকিছুতে একই রকম রেজাল্ট পেয়েছি। সো বলা যেতে পারে আসলে Realme 10 Pro Plus থেকে 11 Pro Plus এ পারফরমেন্স সেকশনে আহামরি লেভেলের আপগ্রেড দেখছেন না। স্মার্টফোনটির সাথে আপনারা র্যাম পেয়ে যাবেন দুই ভ্যারিয়েন্ট, 12 এবং 8GB। 8GB সাথে রয়েছে 256GB, 12GB সাথে 256, 512 আছে, 1TB আছে। তবে ভালো বিষয় এর স্টোরেজ টাইপ UFS 3.1, আর এটা রান করছে Realme UI 4.0 বেসড অন Android 13। Realme বলছে তারা এখানে দুইটা মেজর আপডেট দেবে, আই মিন দুইটা আপনার অ্যান্ড্রয়েড আপডেট পাবেন আর 3 বছরের সিকিউরিটি প্যাচ দিবে। দেখুন কিছুদিন আগে এই যে এই ফোনটা না ইন্ডিয়াতে লঞ্চ হলো, অগ্নি 2, এই স্মার্টফোনটিতেও কিন্তু MediaTek Dimensity 7050 রয়েছে, যে প্রসেসরটা আমরা এই স্মার্টফোনেও দেখছি। তো ইন্ডিয়ার বাজারে যদি আমরা কম্পেয়ার করে বলতে চাই, অগ্নি 2 অনেকটাই কম দামে লঞ্চ করছে। সেই জায়গায় Realme আমার মনে হয় তাদের এই মানে নাম্বার সিরিজের একদম লেটেস্ট ফোনটাতে আরেকটু বেটার কোনো চিপ দিয়ে নিয়ে আসতে পারতো এবং সেটা করাই উচিত ছিল। সেই ক্ষেত্রে একদম আমরা বলতে পারতাম Realme 10 Pro Plus থেকে বড় রকমের একটা জাম্প দিচ্ছে পারফরমেন্স সেকশনে। তবে এই স্মার্টফোন দিয়ে রেগুলার কাজবাজ খুব ভালোভাবেই করা যাচ্ছিল। ইভেন অ্যাট এ টাইম বেশ কিছু অ্যাপস নিয়েও আমরা খুব সহজেই কাজ করতে পারছিলাম। প্রায় 7-8টা অ্যাপ্লিকেশন, ভারী অ্যাপ্লিকেশনও সহজেই সামনে নিতে পারছিল এই স্মার্টফোন। অ্যাপ ওপেন ক্লোজ টাইম বেশ ফাস্ট ছিল, কোনো ধরনের মাইক্রো স্টার্টার বা আটকে যাওয়ার মতো প্রবলেম আমরা ফেস করিনি, কোনো ধরনের ল্যাগের দেখা পাইনি। আবার হেভি ইউজেসে দেখছিলাম ফোনটা খুব বেশি গরমও হয় না, পাশাপাশি ব্যাটারিও খুব ড্রেন করে ফেলে, এই ধরনের প্রবলেম আমরা ফেস করিনি। তবে এর ইউআই এর মাঝে আমরা বেশ ব্লোটার পেয়েছি, যদিও আমাদের হাতে ডিভাইসটা কিন্তু চাইনিজ ভ্যারিয়েন্টের, আর এখন বাংলাদেশ থেকে আপনারা ইন্ডিয়ান ভ্যারিয়েন্টগুলোই পেয়ে যাবেন। ওগুলো তো বেশ পরিমাণে আমরা দেখছিলাম যে ব্লোটার আছে আর কি। তো অনেকেই রয়েছেন যারা 40,000-এর মধ্যে একটা স্মার্টফোন কিনে গেমিং করার চিন্তা ভাবনা করেন। এইটার কি অবস্থা? আমরা পাবজি, অ্যাসফল্ট 9, তারপর সিওডির মতো গেমগুলো এটাতে প্লে করছিলাম। তো পাবজির ক্ষেত্রে দেখছিলাম সর্বোচ্চ HDR আলট্রাতে প্লে করা যায় এবং সর্বোচ্চ HDR আলট্রাতে আমরা 40 FPS কনস্ট্যান্টলি পেয়েছি এবং লং টাইম গেম প্লে তো ফোনটা খুব বেশি হিট জেনারেট করছিল না। অনেক সময় দেখা যায় না ফোন গরম হয়ে পারফরমেন্স ড্রপ করতে থাকে, ফ্রেম রেট ড্রপ করে। এইটার ক্ষেত্রে ওই প্রবলেম পাইনি পাবজিতে। তবে আপনি চাইলে স্মুথেনিং এক্সট্রিমেও প্লে করতে পারবেন। দেন আমরা এটাতে জেনশন ইম্প্যাক্ট খেলছিলাম
বলেছিলাম হাই গ্রাফিক্সে কনস্ট্যান্টলি এটা 30 FPS দিতে পারছিল এবং সেখানেও আমরা প্লেয়াবল রেজাল্ট পেয়েছি, স্মুথ রেজাল্টই ছিল। দেন অ্যাসফল্ট 9 এইটার গ্রাফিক্সটাও ভালো পেয়েছি এবং গেম প্লেও বেশ স্মুথ ছিল, সেখানেও কোনো ধরনের স্ট্যাটার বা ল্যাগের দেখা পাইনি। তো গেম প্লে বলা যেতে পারে এই ধরনের সেটিংসগুলোতে মোটামুটি একটা প্লেয়াবল রেজাল্ট পাবেন এই স্মার্টফোন থেকে। তবে একদম গেমিং ফোনের সাথে বা আপনি যদি ফ্ল্যাগশিপ কিলার হিসেবে চিন্তা করতে চান তাহলে ডেফিনেটলি এটা পিছিয়ে থাকবে ভাই। পারফরমেন্স সেকশনে Realme 10 Pro Plus থেকে এগিয়ে থাকুক না থাকুক, ক্যামেরা কিন্তু ঠিকই এগিয়ে আছে। যেমন এইটার যে মেইন ক্যামেরাটা এটা হলো 200 মেগাপিক্সেলের, স্যামসাং এর আইসোসেল HP3 সেন্সর রয়েছে এখানে, দেন 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, দেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের শুটার। তবে ভাই এর মেইন ক্যামেরা আপনাদেরকে সুন্দর বানিয়ে দেবে, মানে খুবই দারুণ ছবি দেবে। যেমন আমাকে এই যে দেখতে এখন সুন্দর লাগতেছে না এই টি শার্টটাতে, কালো রঙের সুন্দর একটা টি শার্ট, এই আপনিও কিন্তু এরকম একটা টি শার্ট পরে সুন্দর হয়ে যেতে পারেন। 10% ডিসকাউন্টও কিনতে পারবেন ফেব্রি লাইফ থেকে। ফেব্রি লাইফ থেকে শুধুমাত্র এই টি শার্ট না, যে কোনো কিছুই পারচেস করুন না কেন আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি SamZone চ্যানেলের একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন। জাস্ট SamZone কুপনটা ব্যবহার করবেন অথবা ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, ওটাও ব্যবহার করতে পারেন। এই যে মেইন ক্যামেরা ডিলাইট কন্ডিশনের ছবিগুলোতে না আমরা রিয়েলমির রেগুলার যে একটা টোন লক্ষ্য করি না, ওরকম কিছু লক্ষ্য করছিলাম। মানে ক্যালকুলেশনটা কাইন্ড অফ সিমিলার পাবেন আপনি। যেমন একটু কালার বুস্টের ছবি দেয়, দেখতে সুন্দর লাগে। এইটা ডাইনামিক রেঞ্জ আবার বেশ ভালোই পেয়েছি আমরা। তারপর দেখছিলাম শাড়িটাও বেশ ভালো রকমের ডিটেল ধরে রাখতে পারে। তবে 200 মেগাপিক্সেল হওয়ার সুবাদে আপনি এর ছবিগুলো জুম করে নিয়েও ব্যবহার করতে পারবেন এবং বেশ ভালো রকমেরই ডিটেল লক্ষ্য করা যায়। এইখানে মূলত মেইন ইমপ্রুভমেন্টটা আছে। এইটাতে 4x জুম রয়েছে এবং 4x জুমটা কিন্তু কোনো আলাদা টেলিফটো জুম লেন্স দিয়ে নেওয়া হচ্ছে না, এটা যে মেইন শুটার সেটাকেই ক্রপ করে দেখানো হচ্ছে। বাট দেখুন এর 4x জুমের ছবির কোয়ালিটিও কিন্তু দুর্দান্ত ছিল এবং সেগুলো ইউজ করার মতো, যেখানে আমরা ডিজিটাল জুমের ছবিগুলো কিন্তু খুব একটাও ইউজ করতে পারি না, কিন্তু এই স্মার্টফোনের জুম করা ছবিগুলো দিয়ে আপনি কাজে লাগাতে পারবেন। এটুকু শেয়ার থাকুন। স্মার্টফোনগুলোতে দেখা যায় ডেলাইট ছবি অনেক ভালো আসলেও লো লাইটে খুব একটা বেটার আউটপুট দেয় না। তো নর্মাল মুডে দেখছিলাম লো লাইটে খুব একটা বেটার আউটপুট দিচ্ছে না এই স্মার্টফোনও, বাট নাইট মুডটা অন করে নিলে কিন্তু বেটার আউটপুট পাওয়া যাচ্ছিল। তখন আলো কিছুটা বাড়িয়ে দেয়, আবার একদম যে হাইলাইট পেলে ঝলসে ফেলে এমন কোনো প্রবলেম আমরা পাইনি এতে। নয়েজ গ্রেনও কাট করে, তবে তুলনামূলকভাবে সফট ছবি দেয়, মানে ডিটেলের পরিমাণ কিছুটা কম পাবেন লো লাইটে বা নাইট মুডে গেলে। পোর্ট্রেট মোডে ছবি তোলা যাবে, এজ ডিরেকশন আমরা ভালো পেয়েছি, তবে অনেক সময় একটু ব্যাকগ্রাউন্ডটাতে ওভার ব্লোন লক্ষ্য করছিলাম বা একটু জ্বলে যাচ্ছিল বলে মনে হয়েছে। তবে ম্যাক্সিমাম সিনারিতে দেখছিলাম ভালো ছবি দিচ্ছিল। আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আর্টিফিশিয়াল লাগেনি, এটা অনেকটা ন্যাচারাল লেগেছে আমাদের কাছে। আর এটার যে আলট্রাওয়াইড শুটারটা, এইটা আবার মেইন ক্যামেরার সাথে কম্পারিজনে নিলে অনেকটাই ডিটেলের দিক থেকে পিছিয়ে পড়বে, কিন্তু দুইটার কালার টোন আবার সিমিলার ছিল। লো লাইটের দিকে আলট্রাওয়াইড শুটার খুব একটা ভালো রেজাল্ট দিতে পারে না। তো আমি বলবো আসলে ডে লাইটে প্রপার লাইটিং কন্ডিশনে এর আলট্রাওয়াইড দিয়ে ছবি নেওয়ার জন্য সেই ক্ষেত্রে আপনারা বেটার আউটপুট পেয়ে যাবেন। এটাকে বলা যেতে পারে রিয়েলমির আরো আমরা 20,000 টাকার অনেক ফোন দেখি না, ওইখানে যে 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড যে রেজাল্টটা দেয় কাইন্ড অফ ওরকম রেজাল্টই দিচ্ছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেল, এইটা আমরা রিয়েলমিতে দেখি একটু ব্রাইট করে ছবি দেয়, একটু স্ক্রিন টোনটা হালকা একটু সফট করে, দেখতে সুন্দর লাগে। ওরকম একটা টোন আমরা এখানেও দেখছি। এটা ডাইনামিক রেঞ্জটা মেইন ক্যামেরার মতো অতটা বেটার ছিল না, বাট অনেক স্মার্টফোনের থেকেই বেটার রেজাল্ট দিচ্ছে। আর শার্পনেস ডিটেল আউটডোরে বা প্রপার লাইটে সেটা আর্টিফিশিয়াল হলেও ভালো পাবেন, কিন্তু একটু কম আলোতে সফট করার প্রবণতা থাকে। এইটার মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30 fps এ। 4K 30 fps এ আপনি ভিডিও রেকর্ড করলে ভালো ডিটেইল পাবেন এবং ভিডিও কোয়ালিটিও ভালো, কালারও ভালো আছে। ইভেন এইখানে আমরা দেখছিলাম যে ডাইনামিক রেঞ্জটাও ভালোভাবে ব্যালেন্স করতে পারে, কিন্তু স্ট্যাবিলিটির অভাব বোধ করবেন তখন। এটাতে মূলত EIS OIS আছে। তো 4K এর ক্ষেত্রে 4K 30 fps এর ক্ষেত্রে এটা শুধুমাত্র OIS-টা কাজ করে, যেটা খুব একটা হামরি স্টেবল করতে পারে না। বাট আপনি যখন 1080p তে নেবেন 60 fps বা 30 fps, তখন কিন্তু আবার এটার EIS OIS দুইটা কাজ করে, তখন মোটামুটি স্টেবল ফুটেজ পাওয়া যায়। তো এখন যদি জিজ্ঞাসা করেন ভাই 40,000-এর মধ্যে ক্যামেরার জন্য এই স্মার্টফোনটা নেব কিনা, আমি বলতে পারি ভাই ক্যামেরার জন্য এইটা একটা ভালো পারফরমেন্স দিচ্ছে। 40,000 টাকা বা 41,000 টাকা যদি আপনার বাজেট হয়ে থাকে, ক্যামেরার দিকে মেইন প্রায়োরিটি থাকে, মানে মেইন ক্যামেরা, তাইলে আপনি এই স্মার্টফোনটাকেও চয়েস করতে পারেন। স্মার্টফোনটিতে থাকছে স্টেরিও স্পিকার, এইটার সাউন্ড কোয়ালিটি ভালো পেয়েছি ভাই। এটা একদম ফুল ভলিউমে কোনো ডিস্টরশন দেয় না কোনো ধরনের সাউন্ড থেকেই, আবার লাউডনেসও বেশ ভালোই। তো সব মিলে এটা সাউন্ড কোয়ালিটি ভালো ছিল। দেন এই স্মার্টফোনটাতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট, প্রত্যেকবার একুরেট রেজাল্ট দিচ্ছে। আর হ্যাঁ, এটার হ্যাপটিক ফিডব্যাকটাও কিন্তু আমরা বেশ ভালো পেয়েছি। স্মার্টফোনটির মাঝে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং বক্স আপনি পেয়ে যাবেন 100 ওয়াটের চার্জার। তো এই কম্বোটা দুর্দান্ত ভাই এবং এটা নিয়ে আমি খুবই খুশি। এইটার ব্যাকআপটা হচ্ছে গিয়ে বলতে গেলে আপনি 6 ঘন্টার মতো এসওটি পেয়ে যাবেন মিডিয়াম ব্রাইটনেসে 120 Hz অন রেখেও। এর চার্জার দিয়ে স্মার্টফোনটিকে ফুল চার্জ করতে সময় লেগে যায় 35 থেকে 38 মিনিটের মতো আর কি। সো বলা যায় খুব দ্রুত সময়ের মধ্যে স্মার্টফোনটিকে আপনি চার্জ করতে পারছেন। এই জায়গাটা খুব ভালো ছিল স্মার্টফোনটি। তো এই ছিল আসলে Realme 11 Pro Plus। খুব ভালো করে এতক্ষণে বুঝে ফেলছেন Realme 10 Pro Plus থেকে কোন কোন জায়গায় আসলে ইমপ্রুভমেন্ট আছে। নামে মাত্র প্রসেসরে চেঞ্জ হয়েছে, ডিসপ্লেটাতে অবশ্যই আমার মনে হয় ওইটার থেকে কিছুটা হলেও এটা ভালো লেগে যাওয়ার কথা। তবে ক্যামেরা সেকশনে অনেকটা ইমপ্রুভমেন্ট থাকছে। আর ব্যাটারি প্লাস হচ্ছে গিয়ে এর ব্যাটারি ব্যাকআপ, খুবই সলিড ডিজাইনের একটা স্মার্টফোন। দেখতে অবশ্যই এরকম বাজেট থেকে ভালো লাগবে। অনেকের কাছে আসলে ডিজাইনটাও অনেক গুরুত্ব বহন করে। তো সব মিলে এই প্যাকেজটা এই মুহূর্তে পাওয়া যায় হচ্ছে গিয়ে 41,000 টাকা বা 40,000 টাকার আশেপাশে। আগে অনেক দাম ছিল, প্রায় 50,000 প্লাস ছিল। তো দামটা কমতে শুরু করছে, আরো কমবে আশা করছি। যদিও Realme 10 Pro Plus
প্লাস ওইটার দামেই মনে হয় এর থেকে 3,000 টাকা কম, মানে 38-37,000 এরকম। তো এইটা যদি ওরকম প্রাইস পয়েন্টে কোনো কারণে চলে আসে তাহলে তো একদম দুর্দান্ত প্যাকেজ, অথবা আপনি যদি 40-এর মধ্যেই পেয়ে যান তাহলেও এটা একটা ভালো প্যাকেজ এই মুহূর্তে চয়েস করার মতো। আমাদের কাছে এই কয়েকদিনের ব্যবহারে ওভারঅল ভালো লাগছে এই ডিভাইসটা, রেকমেন্ড করা যেতে পারে। যে সমস্ত জায়গাগুলোতে কমতি আছে সেটা তো বুঝতেই পারছেন। সো এই আর কি, আপনাদের কাছে কেমন লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ ভিডিওতে।